2009 সালে বিবিসি আমাকে পৃথিবীর সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে যখন এই স্বীকৃতি দেন, তখন আমার বয়স ছিল 16 বছর। মানে এইটুকু একটা বাচ্চা হ্যাঁ, ছেলে ঢুকে যাচ্ছে হ্যাঁ, এত সেই বড় গল্প বড় একটা আমলাদের। ইন্টারেস্টিং গল্প আছে। মানে আমার এইরকম স্কুল, সকালে আমি ছাত্র, বিকেলে আমি প্রধান শিক্ষক। আমার বাবা কাছ থেকে 50 টাকা নিয়ে প্রথম এক স্কুল উদ্বোধন করা হলো। সেটা হচ্ছে আমার ক্লাস 5 এর মানে অ্যানুয়াল এক্সামিনেশনের পর। প্রথম ইনিশিয়েটিভ ছিল ওই সকলের বাড়ি, বাড়ি গিয়ে কিছু চাল সংগ্রহ করব। তখন সেই সময় ওই 20 টাকা তখন ওই চাল সংগ্রহ করে একটা গ্রোসারি শপে বিক্রি করে হলো। আর তখন ওই বাংলা বর্ণপরিচয় যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা 1 টাকা করে দাম ছিল। ওই 20 টা বই তখন ছাত্রদের জন্য কেনা হলো। মিড ডে মিল দেওয়া হয়। ওয়ান্স আপন এ টাইম দেওয়া হতো। মানে এখন কেন দেওয়া হয় না সেটা আমি জানি না। তা নিয়ে আমার কোনো অভিযোগও নাই। যেটাই হয়তো ব্যাংকের ইতিহাসে প্রথম যে একজন 13-14 বছর বয়সী প্রধান শিক্ষক ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করছেন। বাংলায় কিছু করতে হলেই কলকাতাতে আসার একটা প্রবণতা থাকে। আনন্দ শিক্ষা নিকেতন অবশ্যই বিকশিত হবে। শুধু ওই জায়গাতে নয়, পাশাপাশি আরও কিছু যেটাগুলোতে আমরা পরিকল্পনা বললাম, পরবর্তী ক্ষেত্রে ফাউন্ডেশনটাকে শক্ত করে হায়ার এডুকেশনের দিকেও যাবে। যে পড়াশোনা শুধুমাত্র বই কেন্দ্রিক বা তথ্য সমৃদ্ধ নয়। বাংলা কথায় প্রেম করো। কর্ণাটকার কারিকুলাম অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রির কারিকুলামে আছে, ইউএসএতে আছে বাবর আলীর কথা। তো এইগুলো হয়তো তোমাদের উদ্বুদ্ধ করবে বাবর আলী সম্বন্ধে জানার ইচ্ছা। বাংলার কারিকুলামে থাকলে হয়তো অতখানি গুরুত্ব দিতে না। তো এইগুলো যখন আছে তাহলে একটু ওনাকে নিয়ে পড়াশোনা করো। নমস্কার, মণিপুরা আয়ুর্বেদাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এই সুন্দর উপহারগুলো পাঠানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি অনিমেষ আবার এলাম আপনাদের সামনে। কালকে যখন এই সেশনটা প্ল্যান হলো, একজন কলকাতায় এসছেন এবং আজকে ফিরে যাবেন, তো তার মধ্যে তাকে ধরতে হলো। কিন্তু শোনার পর থেকেই না, আমরা তো গড়ে উঠেছি এখন যার নাম কবির সুমন, আগে সুমন চট্টোপাধ্যায় ছিল, তার গান শুনে। তো একটা গান উনি আগের শতাব্দীর 9-এর দশকে গেয়েছিলেন, ব্র্যাকেটে বম্বে বলে। তার মধ্যে দুটো লাইন খুব কালকে থেকে মনে পড়ছে, যে গেঁয়ো যোগীরা প্রবাদে কোনোদিন ভিক্ষে পায় না, কত কি বদলায় প্রবাদ কেন তবু বদলে যায় না। প্রবাদ সত্যি আজ পর্যন্ত বদলায়নি, অ্যাটলিস্ট বাংলায় তো বদলায়নি। এর জন্য আজকে যার সাথে বসেছি তাকে বাংলার বাইরে অনেক লোকে চেনে এবং তাকে নিয়ে পড়াশোনা করে, পাঠ্যক্রমে তাকে রাখা আছে। সে নিয়ে কথা বলবো কোথায় কোথায় আছে। কিন্তু বাংলায় হয়তোবা আপনাদের মধ্যে অনেকেই চেনেন না, এবং যেটা আমরা বলেই থাকি, এই দায়িত্বটা আমরা নিয়েছি। যদি একটু এনাদের সাথে মনীষী বললে একটু বয়সটা ভারিক্কি লাগে, কিন্তু তাও বলবো কম বয়সের মনীষী একজনের সাথে যদি আপনাদের আলাপ করিয়ে দেওয়া যায়। উনি আজ পর্যন্ত যখন এই কথাগুলো বলছি তার কারণ হিসেবে একটু বলি, এবং এইটা আমাকে পড়তেই হবে কারণ লিস্টটা এত বড় যে ঠিক মুখস্থ রাখতে পারিনি। এমনিতেই দেখে থাকবেন আমার মুখস্থ বিদ্যা কোনোদিনই অভ্যেস নেই। শুরু হয়েছিল ফোর্বস 30 under 30-তে ওনার নাম বেরিয়েছিল, শুরু কিনা জানি না, বেরিয়েছিল। তখন ওনার বয়স ছিল 22। তো 30-এর নিচে যেই 30 জন বিখ্যাত ব্যক্তি, তার সেটাকে 30 under 30 বলা হয়। তারপর রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশনে লিটারেসি হিরো অ্যাওয়ার্ড পান। সিএনএন আইবিএন এ রিয়েল হিরোজের মধ্যে তার নাম ধার্য হয়েছে। এনডিটিভি তাকে ইন্ডিয়ান অফ দ্য ইয়ার বলেছে। এবং আমাদের আগের রাষ্ট্রপতি মাননীয় শ্রী
রামনাথ কোবিন্দের আহ, 2020 যে অ্যাড্রেস করেছিলেন, ন্যাশনাল অ্যাড্রেস 25 জানুয়ারিতে, সেইখানেও তাকে নিয়ে কথা বলা হয়েছে। রাষ্ট্রপতির ভাষণে তিনি স্থান পেয়েছেন। और पश्चिम बंगाल में श्री बाबर अली ने बचपन से ही कमजोर वर्ग के बच्चों में शिक्षा का प्रसार करने के अपने सराहनीय योगदान से लोगों के जीवन में आशा का संचार किया है। এবং একটা জিনিস যেটা নিজেরই হাসি পায় বলতে, কিন্তু হয়ে গেছে ঘটনাক্রমে, আমির খানের সাথে যিনি স্ক্রিন শেয়ার করেছেন, আজকে তার সাথে আমি শেয়ার করব স্ক্রিন। এই দিক দিয়ে আমি নিজেকে আমির খানের সাথে তুলনা করে ফেললাম। যাই হোক, অনেক কথা বললাম, এবার তার নামটা প্রকাশ্যে আনি। তার নাম বাবর আলী। নমস্কার। নমস্কার স্যার। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই চলছে। আমাদের তো এই কাজের মধ্যে আপনাকে পেলাম, এই আনন্দে চলছে আর কি। একটা আমি বলিনি, সেটা হচ্ছে বিবিসি আপনাকে যে বলেছিল ইয়াংগেস্ট হেডমাস্টার ইন দ্য ওয়ার্ল্ড। এটা বলিনি কারণ এইটা নিয়ে আমার প্রথম প্রশ্ন, যে এইটা বলার কারণটা যদি আপনি বুঝিয়ে দেন। শুরুতে আপনাকে ধন্যবাদ। 2009 সালে বিবিসি আমাকে পৃথিবীর সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে যখন এই স্বীকৃতি দেন, তখন আমার বয়স ছিল 16 বছর। আমি তখন উচ্চ মাধ্যমিক পাঠরত বেলডাঙ্গা সিআরজিএস হাই স্কুলে। তো সেই তো 16 বছর বয়সে এই টাইটেলটা বিবিসির কাছ থেকে পেয়েছি। কিন্তু তারও 7 বছর আগে 2002 সালে আমি যখন নিজে পঞ্চম শ্রেণীর ছাত্র, তো আমি একটা কাজ যেটা আমার মন থেকে ভালোবেসে করে ফেলেছিলাম। এবং আমি সব জায়গায় যদি সংক্ষেপে যদি মানে বলার চেষ্টা করি, দুটো জিনিস আমার মন থেকে আসে, যে ভালোবাসা এবং উপলব্ধি করা, লাভ এবং রিয়েলাইজেশন। অনেকে প্রশ্ন করতে পারেন যে এই ভালোবাসা এবং উপলব্ধির বিষয়টা কী তাহলে? তো ভালোবাসার বিষয় ছিল ওই 9 বছর বয়সে 2002 সালে আমি যখন পঞ্চম শ্রেণীর ছাত্র, স্বভাবতই আমার সহপাঠী, বন্ধু-বান্ধব বা ওই বয়সী ছেলেমেয়েরা বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত শৈশবে। আমার কাছে ভালোবাসার বিষয় ছিল আমি যেটা পড়ছি, আমি যেটা শিখছি, ভালোবেসে অন্যদের পড়াবো। আমি যেটা শিখে আসছি। সেই তাড়না থেকে আমি 8 জন ছাত্রছাত্রী মানে কি তারা আমার সমবয়সী বা আমার চাইতে জুনিয়র, এবং আমার বোন হচ্ছে আমাদের ১ম ছাত্রী আমিনা খাতুন। তো বিষয় হচ্ছে যে এই যে ৮ জনের মধ্যে তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, মাঠে ঘাটে কাজকর্ম করত, অন্যের বাড়িতে বা বাড়িতে থাকতো, পড়াশোনার প্রতি আগ্রহ ছিল না। তো এইটা ভালোবেসে যে আমি যেটা পড়ে আসছি সেটা শুরু করব। আর দ্বিতীয়ত হচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে উপলব্ধি করলাম, যদিও আমিও নিজে অত্যন্ত সাধারণ একটা পরিবার থেকে আসছি, আমাদেরও সেই পারিবারিক যে প্রাতিষ্ঠানিক শিক্ষাবোধের অভাবই বলা যেতে পারে। তো সেখান থেকে আমার বাবার ইচ্ছাতে, তার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি যেন প্রশাসনিক স্তরে যাই, আইএএস করার ইচ্ছা ছিল তার। তো ওনার ইচ্ছাতেই আমার বিদ্যালয়ে শিক্ষা মানে সুযোগ পাওয়া ১০ কিলোমিটার দূর থেকে। তো আমি সেটাই উপলব্ধি করি, মানে করতে শিখেছিলাম যে আমি নিজে পড়াশোনার সুযোগ পাচ্ছি, য আমি যদি অন্যদের যদি আমি জন্য কিছু করতে পারি। তো এবং তারই ফলস্বরূপ হচ্ছে আনন্দ শিক্ষা নিকেতন, এবং যেটা ধারাবাহিকতার স্বীকৃতি হিসাবে ১ম এ রাজ্য, তারপর রাজ্যের বাইরে, তারপরে এই আন্তর্জাতিক স্তরে বিবিসি থেকে এই স্বীকৃতিটা পায়। এটা হচ্ছে এই গল্পের সামারি বলা যেতে পারে। তারপরও বিস্তারিত আমরা হ্যাঁ, আলোচনায় আসবো। সেটা তো করবই। তো যখন বললে মধ্যবিত্ত, আচ্ছা তুমি করে বললে কি খুব, না, না, যদিও একদমই না। আপনি বলা উচিত না, তুমি না, যত কাজ করেছো, কিন্তু বয়সটা এত কম না, সেটাই ঠিক আপনি বললে কিরকম একটু বাদো বাদো ঠেকছে। না, না, আমরা তো বুড়োর দিকে হচ্ছি, না, প্রৌঢ়র না, দিকে যাচ্ছি। কিছু মনে করবেন না, না তো? একদম না। আমি তাতে খুশিই হব। তো বললে মধ্যবিত্ত বাড়িতে তোমার জন্ম গড়ে ওঠা, তো বাবা কি করতেন? আর বাবা মায়ের নামটাও যদি বলে হ্যাঁ, দেন। আমার মায়ের নাম হচ্ছে বানোয়ারা বিবি। আর আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন। উনি
মানে এটা একটা পারিবারিক একটা ছোট একটা ব্যবসা বলা যেতে পারে। যেহেতু জুট হচ্ছে মানে একটা মানে ওয়ান অফ দ্য ইম্পোর্টেন্ট কাল্টিভেশন আমাদের মানে রিজিয়নে বা আমাদের রাজ্যেরও রিজন ক্ষেত্রে। মানে কোথায় আমি আর তোমার মুর্শিদাবাদের কথা বলছি। মুর্শিদাবাদে কোথায় বড় হয়েছে? মুর্শিদাবাদের আমার জন্ম হয়েছে গঙ্গাপুরে। আর এখন থাকি ভাবতা মানে অ্যাডজাসেন্ট গ্রাম, যেটা বেলডাঙ্গা থানা এলাকার মধ্যে মানে অন্তর্গত, এবং বহরমপুর যেটা আমাদের সদর শহর থেকে ১৫ কিলোমিটার। আচ্ছা। তো পাটের মানে ব্যবসা মানে এইটাই যে চাষীদের কাছ থেকে পাট নেওয়া, তারপর সেটা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে বিক্রি করা বা আরো যারা এই কাজের সঙ্গে পাট যারা আরো যারা ধনী যারা ব্যবসায়িক আছে তাদের কাছে বিক্রি করা। তো এই পাটের কেনা বেচার কাজের সঙ্গেই তিনি যুক্ত ছিলেন, এবং তিনি নিজে তো মানে বাবা মা দুজনেই সেরকম প্রথমেই বলেছি সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা তাদের মধ্যে ছিল না। হয়তো ম্যাক্স খুব বেশি হলে পারে 8 পর্যন্ত পড়াশোনা করেছেন। কিন্তু পড়াশোনার প্রতি তাদের আগ্রহ খুবই ছিল। এখনো পর্যন্ত বিভিন্ন বইপত্র নিয়ে তারা চর্চা করেন বা নিজেরাই শিক্ষিত হয়েছেন। সেই জায়গা থেকে বিশেষ করে তাদের যে মানে ইচ্ছা, সেই ইচ্ছা থেকেই কিন্তু এই পড়াশোনা করার মানে আমি সেই সুযোগটা পেয়েছি। আচ্ছা। পার্ট নিয়ে যখন কথা হলো তখন মনে হলো যে বলে দিই। আম এখন হওয়ার কথা নয়, কিন্তু কোনো একটা কারণে বাইরে বেশ গুরু, গুরু ঘন মেঘ বরষে। তো এই আওয়াজটা আপনারা মেঘের আওয়াজ, বৃষ্টির আওয়াজ হয়তো একটু পাবেন, একটু মার্জনা করে নেবেন। হুম? কারণ পাট বলতেই জলের কথা মনে হলো, তাতে মনে হলো যে এইটা বলে দিই আপনাদের। তো আ এবার আসি ফিরত। ১ ভাই ১ বোন? না, আমরা ৩ ভাই ১ বোন। আচ্ছা, ৩ ভাইয়ের মধ্যে তুমি কোন ছোট? আমি সবারের বড়, তারপর আমার বোন, আচ্ছা। তারপর আরো ২ টো ভাই রয়েছে। আচ্ছা, বোনের পরে ২ ভাই। হ্যাঁ, মানে এর জন্য বোনকে পড়াতে, হ্যাঁ, অন্যজন হ্যাঁ, তখনো হয়তো আরো ছোট হ্যাঁ, কিংবা আরো ছোট। জন্মায়নি। আচ্ছা। প্রসঙ্গত বলে রাখি, এখানে আগেও দেখেছেন এই আমাদের এই লোকেশনে শুট করা সুদেষ্ণা রায় এসেছিলেন। ট্রাইব ক্যাফে বলে। এটা সল্ট লেকের একদম ঢোকার মুখে। এম আপনারা আসতে পারেন। ওনাদের অদ্ভুত ব্যাপার লাগলো যে ঢোকার পরে আগেরবার যেই সেটআপটা ছিল, সুন্দর, সুন্দর ছবি টাঙিয়ে রাখেন, আগেরবার দেখে থাকবেন। এখন পুরো বদলে দিয়েছে। এখন পুরো ফেলুদা সিরিজ চলছে। তো কফিটা তো খুবই ভালো। কফির স্ট্যান্ডার্ড একই আছে, কিন্তু ছবিগুলো বদলে গেছে। তো টাইপ ক্যাফেতে আসবেন, আ সুন্দর পরিবেশ, সুন্দর খাবার, সুন্দর কফি, চা যা চাইবেন ভালো দামে, মানে ভালো দাম মানে ন্যায্য দামে পাবেন। তো অ্যা ওনাদেরও একটু ব্যবসা বাড়ুক, আরো ভিড় জমুক এইখানে। এমনিতেই ভিড় হয়, কিন্তু আরো জমুক এই উম কামনায় আজকে এই জায়গায় বসেছি। হ্যাঁ, আবার ফেরা যাক। এখন এই যে স্কুল গড়া, দেখো মানে সেরকম বলতে গেলে ব বন্ধু-বান্ধবদের পড়ানো, একটা কিছুদিনের জন্য আয় এটা নতুন শিখলাম তোরাও শেখ। এটা একটা হবি হিসেবে ঠিক আছে। যে অনেকেই করে। কিন্তু এই হবিটাকে স্কুলে রূপান্তর করার জন্য এটা কি নিজের মাথা থেকেই এসেছিল, না কেউ বলেছিল যে বাবর তোর মধ্যে এই প্রতিভাটা দেখছি তুই কর। আমরা সাথে আছি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আমাদের বা আমার এই কর্মকাণ্ড আমি তো শুরু করেছিলাম বাড়ির পেয়ারা গাছের তলায়, বাড়ির উঠোনে পেয়ারা গাছের তলায়। ১ম কথা হচ্ছে নিছক এটা খেলার ছলে শুরু হয়েছে মনে হলেও এটা নিছক কোনো খেলা ছিল না। তার কারণ হচ্ছে এই দীর্ঘ ২২ বছরের যে পথ চলা, তার মধ্যে ডিটারমিনেশন ছিল, ডেডিকেশন তো ছিলই, ভালোবাসার কথা বলেছি ১ম এ। আর হচ্ছে কমিটমেন্ট এবং ড্রিম। এগুলো সম্মিলিত প্রয়াস হচ্ছে আনন্দ শিক্ষা নিকেতন। তো আমার এটা উত্তর হচ্ছে, আমাকে এটা কেউ বলেওনি, রিকোয়েস্টও করেনি। কারণ এটা যাই করেছি মনের ভালোবাসার তাড়নায় ১ম উত্তরই দিয়েছি। বিবেকের তাড়নায় বা আমার যে ইচ্ছা যে না আমি নিজে পড়াশোনার সুযোগ পাচ্ছি অন্যদের জন্য এটা করব। এবং এটার ধারাবাহিকতা আমি বজায় রেখেছি। তার কারণ হচ্ছে প্রতি বছর নিজে আমি একটা করে ক্লাসে উঠেছি। স্কুলে একটা করে ক্লাস মানে এখানে যোগ দিয়েছি। যে আমি যখন 5 থেকে 6 এ উঠলাম তখন এখানে 1, 2 এখানে যোগ হবে স্কুলে। তো আপনার প্রশ্নের উত্তর এটাই আমি বলব। এর হয়তো কোনো স্পেসিফিক উত্তর দেওয়া যায় না। তবে এটুকু অবশ্যই কেউ আমাকে শিখিয়েও দেননি,
বলেও দেননি। সম্পূর্ণ ভালোবেসে এই কাজ শুরু করেছি এবং মনে করেছি না, এই কাজকে আমি এগিয়ে নিয়ে যাব এবং অবশ্যই আমার এই চলার পথে বহু পজিটিভ মাইন্ডসেটের মানুষজন, শুভাকাঙ্ক্ষী বা শুভান্যধ্যায়ীরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের ভালোবাসা, তাদের শুভেচ্ছাও কিন্তু আমাকে অনেক শক্তি এবং সাহস জুগিয়েছে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শক্তি সাহস তো ঠিক আছে, শুনতে ভালো লাগে। পয়সা এলো কোথা থেকে? হ্যাঁ, তো এই ২২ বছরের মানে কি ওর অনেক গল্প রয়েছে। আচ্ছা, এক সেকেন্ড একটু থামাচ্ছি, কারণ যখন কনিষ্ঠ নিয়ে কথা হচ্ছে, একবার মনে হয় এস্টাবলিশ করে নেওয়া দরকার যে তোমার এখন বয়স কত। হ্যাঁ, এখন বয়স আমার 31, আচ্ছা, 31। তার মানে 10 বছর বয়স থেকে শুরু হয়েছে হ্যাঁ, ব্যাপারটা। ৯ বছর মানে 9 প্লাস। আচ্ছা, তো ১ম আমার বাবা, আসলে আমি ১ম এ বলেছি যে উনার ইচ্ছা ছিল আমাকে প্রশাসনিক দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু উনি যখন মানে কনভিন্সড হলেন যে ভারতীয় দর্শনে একটা কথা বলা হচ্ছে যে বিদ্যা দান হচ্ছে শ্রেষ্ঠ দান। উনি একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষের কাছ থেকে এটা শুনেছিলেন। উনি যখন শেয়ার করলেন যে আমার ছেলে তো প্রতিদিন বিকেলে এসে এই কাজ করছে, ও শুনছে না, কি করা যেতে পারে? তখন তিনি এই উত্তরটাই দিয়েছিলেন। আর বলেছিলেন যে এক্সচেঞ্জ অফ নলেজ। ও যখন অন্যকে পড়াবে বা অন্যর কাছে যখন আলাপচারিতা করবে, ও কিন্তু আরো বেশি শিখবে। এই দুটো জিনিস কিন্তু আমার বাবাকে কনভিন্স করেছিল। তো একটু থামাই এখানে। হুম, যেটা আমার মনে হচ্ছে, এবং সেটা একদম মন থেকে বলবে, হ্যাঁ? অবশ্যই। একটু আগে বললে যে প্রথাগত শিক্ষা উনি নেননি। তোমার কি মনে হয় ওটাতে একটু সাহায্য করেছে? মানে প্রথাগত শিক্ষা নিয়ে যদি উনি চাকুরিজীবী হতেন, তাহলে বলতেন এই পাকামিগুলো ছাড়ো, ঠিক মতন পড়াশোনা করো, তোমাকে চাকরি করতে হবে বড় একটা। হ্যাঁ? এই জিনিসটা যে ওনার ছিল না, এই দৃষ্টিভঙ্গিটা, অবশ্যই কোনো একটা সময় উনিও বলেছিলেন যে এইগুলোর পিছনে সময় নষ্ট করো না। তারপর যখন উনি কনভিন্সড হলেন যে তুমি সিরিয়াস, তখন যে জিনিসটা মেনে নিয়ে এই পৃষ্ঠপোষকতাটা দেওয়া, এটা কি কখনো মনে হয় যে উনি যেহেতু প্রথাগত লাইনে ছিলেন না, প্রথাগত শিক্ষা নেননি এবং ব্যবসা করেছেন, হুম, এই দুটো জিনিস কাজে দিয়েছে? আমি এই বিষয়ের মানে কি বলবো যে তিনি যে, আমি এইটুকুই বলবো যে তিনি শিক্ষার প্রকৃত যে মিনিং যেটাকে বলি সেটা উপলব্ধি করতে হ্যাঁ, পেরেছেন। সেটাই বলছি। এবং এটা বর্তমান সমাজে রেয়ার, এটুকু আমি বলবো। কারণ আমরা যখন দেখছি, আমি এটা কাউকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমি একজন তো শিক্ষক হিসাবে দেখতে পাচ্ছি বা আপনারা সমাজে দেখতে পাচ্ছেন যে আমরা কি হচ্ছে যা ছেলেমেয়েরা একটা ইঁদুর দৌড়ে মানে তাদেরকে দৌড় করানোর জন্য আমরা ব্যস্ত হয়ে হুম। পড়েছি। তাদের ইচ্ছার বা তাদের ক্রিয়েটিভিটি, তাদের প্যাশনটা কি সেটাকে ফলো করার জন্য হয়তো সেভাবে আমরা সহযোগিতা করতে পারছি না। এদিক থেকে আমি অবশ্যই বলব যে তিনি অবশ্যই মানে আমার পুরো পরিবারই একটা রেয়ার, এটা আমি বলার চেষ্টা বলব। তার পাশাপাশি হচ্ছে যে এইটুকুই বলব, আমি কারো মানে পুরো ডিটেইলসে না গিয়ে এটাই বলব যে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে পরে হবে না। আমার যেটা মনে হয় যে এডুকেশন ইজ নট অনলি এ বুকিশ নলেজ, নট অনলি এ প্যাক অফ ইনফরমেশন, বাট ইট ইজ হিউম্যান মেকিং। যে সত্যিকারের মানুষ হতে যেটা সহযোগিতা করবে সেটাই কিন্তু শিক্ষা। যদি মনে হয় যে না, তিনি সেই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধি থেকেই হয়তো ভেবেছেন যে কনভিন্স হয়েছে যে না, ও ভালো কাজ করছে, ওকে সহযোগিতা করা দরকার। তো সেই হিসাবে মানে সেই জিনিসটা উনি উপলব্ধি করতে পেরেছেন বলেই এগিয়েছেন। তো শিক্ষিতই হন বা স্বশিক্ষিতই হন, আমাদের উপলব্ধি করতে হবে যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্যটা কী? হ্যাঁ, সেটাই কিন্তু সবথেকে বড় কথা। এক্ষেত্রে হয়তো পার্টিকুলারলি আমার বাবা আমাকে কনভিন্স করেছেন বলেই আমি বলছি না। যিনিই করতে চাইবেন, যে সে শিক্ষিত বা স্বশিক্ষিত যেই হন না কেন, আমাদের জানতে হবে যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্যটা কী? সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। চাকরির জন্য শিক্ষা নয়, শিক্ষা লাভের জন্য শিক্ষা। একদমই, এবং সেই লাভের কোনো, শিক্ষা লাভের কোনো বয়স শেষ হয় না, একদমই না, সব সময় করতে হয়। একদমই না। তো প্রথাগতভাবে তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি প্রথাগতভাবে ডাবল মাস্টার ডিগ্রি করেছি এবং টিচার্স ট্রেনিং যে একটা ডিগ্রি দরকার আছে, ডাবল কিসে কিসে? ইংরেজিতে এবং ইতিহাসে, বাহ! এবং মানে শিক্ষক প্রশিক্ষণ একটা ডিগ্রি সেটাও নিতে হয়েছে। আরেকটা প্রশ্ন আপনাকে বলতে আমি মানে থেমে গিয়েছিলাম যে প্রতিষ্ঠানের যে অর্থের সংকুলান কিভাবে হয়েছে? হ্যাঁ, তো শুরুতে আমার বাবা কাছ থেকে ৳৫০ নিয়ে ১ম এক স্কুল উদ্বোধন করা হলো।
সেটা হচ্ছে আমার ক্লাস 5 এর মানে অ্যানুয়াল এক্সামিনেশনের পর। সেই সময় তো জানেন আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষাবর্ষ ছিল মে থেকে এপ্রিল, এটা যখন জানুয়ারি থেকে ডিসেম্বর হয়েছে। তখন মানে মা তো ১ম আমাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। যখন আমার বাবার কাছ থেকে যখন মানে কি বলবো গ্রিন সিগন্যালই বলবো, তখন ভাবলাম স্কুল উদ্বোধন করতে হবে। তখন পাড়ার মায়ের এবং পাড়ার মহিলাদের শাড়ি নিয়ে একটা প্যান্ডেল মতন করলাম। উপরে কোনো ছাউনি নাই। আর ওই ৳৩০ দিয়ে একটা মাইক্রোফোন ভাড়া করা হয়েছিল সেই সময়। বাহ! অবাক জলপাট নাটক এই সমস্ত দিয়ে তারপরে স্কুলের উদ্বোধন করা হলো। যে নাম দেয়া যেটা ওই অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী সনৎ কর নাম দিয়েছিলেন যে, "তোমার স্কুলে ছাত্ররা আনন্দ সহকারে পড়াশোনা করছে। অতএব স্কুলের নাম হওয়া দরকার আনন্দ শিক্ষা নিকেতন।" বাহ! এবং ওই পুরনো খবরের কাগজ এটা সেটা নিয়ে ছাত্রদের পড়ানো। তারপর ভাবলাম এরা তো অ্যালফাবেট জানে না। তাহলে এদেরকে কি করে বইপত্র দেওয়া যায়? অর্থের তখন সংকুলান নাই। ১ম ইনিশিয়েটিভ ছিল ওই সকলের বাড়ি, বাড়ি গিয়ে কিছু চাল সংগ্রহ করব। তখন সেই সময় ওই ৳২০ তখন ওই চাল সংগ্রহ করে একটা গ্রোসারি শপে বিক্রি করে হলো। আর তখন ওই বাংলা বর্ণপরিচয় যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ৳১ করে দাম ছিল। ওই ২০ টা বই তখন ছাত্রদের জন্য কেনা হলো। এইটা একটা ১ম ইনিশিয়েটিভ। এবার তারপরে স্কুলের টিচারদের কাছ থেকে বলা আর প্রতিদিন ভাঙা চক স্কুলের ম্যাডামের কাছ থেকে আমি চাইতাম, বৈজয়ন্তী তেওয়ারি। তো উনি ভাঙা চকের প্রতি ঝোঁক দেখে আমার সহপাঠীদের জিজ্ঞেস করলেন যে, "ও প্রতিদিন ভাঙা চক চাইছে কেন? ও কি স্কুলের ব্ল্যাকবোর্ডে বা দেওয়ালে কিছু লিখছে?" তখন আমার বন্ধুরা বলে উঠল যে, "না ম্যাডাম, ও ওই ভাঙা চক নিয়ে প্রতিদিন বিকেলে ওর বাড়িতে একটা স্কুল খুলেছে ওর গ্রামে। ও ভাঙা চক নিয়ে পড়ায়।" তখন উনি আমার কাছ থেকে শুনে খুব খুশি হলেন এবং পুরো বাক্স একটা চক উপহার দিলেন। এইভাবে শুরু হলো। তারপরে প্রশাসনিক স্তরে স্থানীয় পঞ্চায়েতের কাছে গেলাম একটা দরখাস্ত নিয়ে এবং এগুলো সব আমার কাছে ডকুমেন্টেশন রয়েছে। ওই বয়সে পঞ্চায়েত প্রধান উনি বললেন, "আমার কাছে বই নাই, তবে তোমাকে রেকমেন্ড করে দিচ্ছি, তুমি ব্লকে চলে যাও। বিডিওর সঙ্গে দেখা করো।" সেখান থেকে আশাব্যঞ্জক কোনো মানে উত্তর পেলাম না। চলে গেলাম জেলা শাসকের অফিসে বহরমপুরে। কারণ আমার বাবা আমাকে উনি একটা ছোটবেলা থেকে আরেকটা কাজ করতেন কি মানে এইটুকু একটা বাচ্চা হ্যাঁ, ছেলে ঢুকে যাচ্ছে হ্যাঁ, এত সেই বড়, গল্প বড় একটা আমলা। ইন্টারেস্টিং গল্প আছে। জেলা শাসকের অফিসও আমার বাবা ছিলেন। কিন্তু উনার ছোট থেকে ইচ্ছা ছিল আইএএস করানো। উনি যেখানে, যেখানে যেতেন আমাকে মানে চেনাইতেন যে এইটা এই অফিস, এটা এই অফিসে এই হয়। সেটা কিন্তু উনি চেনাতেন। তো জেলা শাসকের অফিসে যেদিন যাই, মাকে বলে গেলাম। বাবাকে বললাম না এই কারণে যদি বিরক্ত হন স্কুল বন্ধ করে স্কুলের টিফিনে বেলডাঙ্গা থেকে ট্রেন ধরে বহরমপুর। তো ওই স্কুল ড্রেস পরেই জেলা শাসককে একটা স্লিপ দেওয়া হলো যে বাবর আলী হেডমাস্টার। তো তখন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন হচ্ছে মিস্টার জীবনকৃষ্ণ সাধু খান স্যার। তো উনি ভাবলেন যে প্রধান শিক্ষক মানে একজন ব্যস্ত মানুষ, বয়স্ক মানুষ। আর উনি টিচারদের খুব সম্মান করতেন আর ভাবতেন যে টিচারদের সময় নষ্ট না করিয়ে স্কুলে ফিরে গিয়ে ছাত্রদের পড়াইতে হবে। তো উনি বলল যে, "আগে হেডমাস্টারকে ডেকে পাঠান।" তা আমি উনার ঘরে যখন ঢুকি উনি একটু বিরক্ত হয়ে বললেন যে, "আমি তো হেডমাস্টারকে ডেকেছি, এটা তো ছাত্র।" তখন আমি মানে জোড়হাত করে তখন বললাম যে, "স্যার, আমি সেই সঠিক ব্যক্তি। মানে আমার এইরকম স্কুল, সকালে আমি ছাত্র, বিকেলে আমি" উনি খুব খুশি হলেন। মহকুমা শাসককে পাঠালেন সারপ্রাইজ ভিজিট দিতে। উনি ১ম বইপত্রর ব্যবস্থা করলেন। তারপরে লোকাল রামকৃষ্ণ মিশনে গেলাম। এইভাবে মানুষজন সংবাদ মাধ্যম জানতে পারল। এইভাবে ধীরে, 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 ধীরে স্কুলের পরিধি বাড়তে থাকে এবং আমি পজিটিভ স্টোরিগুলাই বলছি কারণ এর ভিতরে অনেক সংগ্রাম রয়েছে। সংগ্রামগুলোও তো জানবো হ্যাঁ, কারণ সংগ্রামগুলো পরবর্তী প্রশ্নেই আমি বলব। হ্যাঁ, তারপরে এর মধ্যে অনেক ইনিশিয়েটিভ সিরিয়াসনেস চলে এসেছে। যে আমি শুধু শিক্ষক নই, প্রধান শিক্ষকও তো একটা স্কুল কিভাবে পরিচালিত হয়, সেটাও এখানে আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। যে টিফিনে আমার সহপাঠীরা যখন খেলাধুলা করে, আমি অফিসের সামনে দাঁড়িয়ে থাকি। যে কি করে সমস্ত রেকর্ডস বা সমস্ত কিছু মেইনটেইন হচ্ছে। তো সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতাম। স্কুলের জন্য ওই ১২-১৩ বছরে ব্যাংক অ্যাকাউন্ট সেটা অপারেট করা যে হেডমাস্টার তা এটাতে আসছি। হ্যাঁ, এটা আমার এক্ষুনি মনে পড়তে হচ্ছিল যে মাইনর হলে এটা তো ব্যাংক অ্যাকাউন্ট তো খোলা যায় না। আর বিশেষ করে স্কুল যদি সেরকম ভাবে প্রতিষ্ঠানের করতে অ্যাকাউন্ট হয় হয়, প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট। প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে উপরে হতে পারে না। পার্সোনাল খুলতে পারে কিন্তু তার একটা অভিভাবক লাগে। তো এই
এই যে জিনিসটা, তারপর স্কুলের রেজিস্ট্রেশন, এটাও মাইনরদের অ্যালাউ করে না। তো এইগুলো কিভাবে অতিক্রম করা গেল? হুম। তো ব্যাংক অ্যাকাউন্টেরও মানে একটা সুন্দর ইতিহাস আছে। সব দেখতাম যে সব স্কুলে তো অ্যাকাউন্ট রয়েছে, আমার স্কুলেও অ্যাকাউন্ট করতে হবে। সব ব্যাংকে যাই। মানে কিছু, কিছু ব্যাংক রাষ্ট্রায়ত্ত বা লোকাল ব্যাংক কেউই রাজি হয় না। তখন একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তখন যাওয়া হলো। তো আমি নামই বলছি। তখন ইউবিআই ছিল, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, এখন পিএনবি হয়েছে। যেহেতু বেলডাঙ্গাতে ওই ব্যাংকটা একটা গুরুত্বপূর্ণ ব্যাংক, ওখানে গেলাম। আর তার মধ্যে অনেক সংবাদ মাধ্যম খবরের কাগজ অলরেডি প্রকাশ করেছে। ওইসব পেপার-টেপার নিয়ে গেলাম। তো ওনাদের মধ্যে একটা সহানুভূতি হলো, দেখা যাক তো। আর জেলা শাসক, মহকুমা শাসক সবুজ বরণ সরকার স্যার, ওনারাও রেকমেন্ড করলেন যে আমরা চিনি, জানি। ওনারা তখন আমার অ্যাপ্লিকেশনটা অ্যালং উইথ এই যে নিউজ পেপার আর্টিকেলস গুলো দিয়ে থ্রু রিজিওনাল ম্যানেজার, কারণ তখন নিউজ পেপারে বেরোতে হ্যাঁ, শুরু হ্যাঁ, করে হ্যাঁ, হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ, বহু লিডিং নিউজ পেপার, মানে সবাই করেছে, মানে সমস্ত কিছু। বহরমপুরে পাঠালেন, বহরমপুর থেকে কলকাতা হেড অফিস, কারণ ইউবিআই এর হেড অফিস কলকাতাতে ছিল তখন। যে এরকমই ওরা তখন স্পেশাল পারমিশন নিয়ে, এটাও ওনারা আমার ২০ বছরের যে সুভেনির পাবলিশ করেছি, ওখানে লিখছেন সে প্রাক্তন ব্যাংকের ম্যানেজার বা অফিসার, যে এটাই হয়তো ব্যাংকের ইতিহাসে প্রথম যে একজন ১৩-১৪ বছর বয়সী প্রধান শিক্ষক ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করছেন। পারমিশন দিল হেড অফিস থেকে। স্কুলের তো অ্যাকাউন্ট শুধু খোলা হলো তাই নয়, সেই সঙ্গে তখন আমি অ্যাপ্রোচ করলাম যে ছাত্রদের এবং অভিভাবকদের জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট করার জন্য একটা ক্যাম্প করে সকলে সেটা করার ব্যবস্থা বাহ! হলো। তার মধ্যেও সেই সময়তে প্রশাসনিক বহু উদ্যোগ নিয়েছি। প্রতিষ্ঠানের নামে রেশন কার্ড। তার কারণ হচ্ছে তখন তো খোলা আকাশের নিচে শীত হলে কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না। তো দেখতাম যে কেরোসিন তেল পেলে পরে ছাত্ররা পড়তে পারবে হ্যারিকেনের আলোতে। তো সেই রেশন কার্ড এখনো রয়েছে। মহকুমা শাসক সহযোগিতা করলেন সবুজ বরণ সরকার স্যার, যে কেরোসিন তেল পাওয়ার জন্য। এগুলো ধারাবাহিকভাবে এই উদ্যোগগুলো নিয়েছি। কোনো সময় নষ্ট করিনি। এইগুলোর মূলে ছিল ছাত্র জীবনে ইউটিলাইজেশন অফ টাইম, ডিসিপ্লিন, সিরিয়াসনেস কাজের প্রতি। সব সহযোগিতা করেছিল। বহু প্রশাসনিক মানুষজন এগিয়ে এসছেন এবং তারপরে তৎকালীন মুখ্যমন্ত্রী আমার মাধ্যমিক পরীক্ষার আগে তো অনেক লোকের অনেক বাজে মন্তব্য, ও কি করে ভালো ফলাফল করবে বা হয়তো পাসই করতে পারবে না পরীক্ষায়, এইসব নানান যেটা ডিমোটিভেশনের জন্য হয়। তখন উনি মহাকারণে ডেকে ১ম আমাকে সম্বর্ধিত করেন। সেইদিন অন্ততপক্ষে বহু দেশ-বিদেশের বহু জার্নালিস্টরা উপস্থিত ছিলেন। এইভাবে ধারাবাহিকভাবে ধাপে, ধাপে এগিয়ে গিয়েছি অনেকের সহযোগিতাতে। এবং বর্তমানে যে প্রতিষ্ঠান আপনার খোলা আকাশের নিচে শুরু হয়েছিল, এখন অনেক বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অত্যন্ত সুন্দর একটা পরিকাঠামো এবং সমস্ত আধুনিক যে সুযোগ সুবিধা, কম্পিউটার লার্নিং, ডিজিটাল লার্নিং, লাইব্রেরি এবং কি বলবো যে ফার্নিচার, খুব অত্যাধুনিক টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছুই, কিন্তু কোনো সরকারি সহযোগিতা নেই। সব শুভান্যুধ্যায়ীরা। আপনি ১ম এ যেটা দিয়ে শুরু করেছিলেন, যদিও এই নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। আমি হয়তো আমার রাজ্য থেকে সেভাবে সহযোগিতা পাইনি। এইজন্য আমি কোনো অভিযোগ নাই বা আক্ষেপও নাই। তবে আমার রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্য থেকে সেইসব মানুষজন এগিয়ে এসছেন। বিভিন্ন কর্পোরেট সেক্টর এবং আমার মেন্টর মিসেস আলমিত্রা প্যাটেল ১ম শুরু করেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য যিনি ইঞ্জিনিয়ার, তিনিও ব্যাঙ্গালোর থেকে। অন্ততপক্ষে ২২ বার তিনি এসেছেন। এখনো পর্যন্ত এই কনস্ট্রাকশনের সঙ্গে উনি যুক্ত বা বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এই কদিনে, মানে কয়েক বছরে কতজন ছাত্রছাত্রী আনন্দ শিক্ষা নিকেতন থেকে বেরিয়েছে? গত ১৯শে অক্টোবর ২০২৪ আমরা ২২ বছর সম্পন্ন করেছি। এখন ২৩ বছরে চলছে এবং অনুমান করা যায়, কারণ অনেক সময়তে অনেক ছাত্রছাত্রীদের নাম তো রেকর্ডে থাকে না। তবে সবকিছুই মেইনটেইনড। তবুও বলি যে আনুমানিক ৮,০০০ এরও বেশি ছাত্রছাত্রী এখান থেকে পড়াশোনা করেছে এবং তাদের মধ্যে ৬ জন ছাত্রী তাদের গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং টিচার্স ট্রেনিং ডিগ্রির পর, মানে ইনক্লুড মাই সিস্টার, মানে তারা আবার এই প্রতিষ্ঠানের ফেরত এসছে। টিচার এসেছে। এই কনসেপ্টটা মনে হয়েছে যে সেলফ সাস্টেনেবিলিটি এবং তাদের ফিল করানো, যে ১ম এ যে প্রশ্নটা আপনি করেছেন, ফিল করানো যে আমাদের উই শুড গিভ ব্যাক সামথিং টু আওয়ার সোসাইটি।
এই যে ফিল করার বিষয়টা, এগুলোর সম্মিলিত রূপ হচ্ছে তাদের মধ্যে ৬ জন ফেরত এসছে এবং চেষ্টা করছি যাদের প্যাশন আছে ভালো টিচার হওয়ার। আমি বিভিন্ন জায়গাতে যাওয়ার সুযোগে দেখি কাউকে জিজ্ঞেস করলে বলে না যে আমি ভালো টিচার হতে চাই। তো এটাও কিন্তু আমাদের মধ্যে গ্রো করতে হবে। একটা বিতর্কিত প্রশ্ন করি। হুম, এখন অবশ্য তারও কারণ আছে, কিন্তু আগে আমরা দেখতাম আমাদের ছোটবেলায়, হুম, যে ছোটবেলা থেকেই কিংবা স্কুল থেকে, হাই স্কুল থেকে কাউকে যদি জিজ্ঞাসা করা যায় তুমি কি হতে চাও, আমি শিক্ষক হতে চাই। হুম, তারা নিজেদেরকে গড়েই নিত শিক্ষক হওয়ার জন্য। আজকাল একটা স্ট্রাকচার্ড পরীক্ষার মধ্যে দিয়ে শিক্ষক হচ্ছে, তাতে পরীক্ষায় যে পাস করছে সে শিক্ষক হচ্ছে। হুম, তার যে শিক্ষকতার প্যাশন আছে তা নয়। হুম, আমি সরকারি বলছি, বেসরকারিতে তো অন্য ব্যাপার। তো এই যে আমাদের ছোটবেলার যারা শিক্ষক হওয়ার জন্য তারা হয়তো নিজের মানে মাস মাইনেরও অনেক কিছু গরিব ছাত্রদের দিয়ে যাতে স্কুল ছুট না হয় তাদেরকে শেখাচ্ছে, এই শিক্ষককুল হারিয়ে গেছে। হুম, এক দুইজন এক্সেপশন থাকলেও এখন আর আমরা দেখি না। ম্যাক্সিমাম শিক্ষকরা খারাপভাবে বলতে গেলে প্রাইভেট টিউশনই, কিংবা 9 মাস কাজ করব 3 মাস ছুটি, এই এই তাগিদে শিক্ষকতার চাকরিটা খোঁজে। হুম, সেই জায়গায় আজকে কেউ যদি এত এন্টারপ্রাইজিং হয় যে 10 বছর থেকে একটা স্কুল গড়ার ওইতে, তাহলে ধরে নেওয়া যে সে অন্য কিছু করলেও বড় কিছুই করতো। হুম, তো সেইখানে মুর্শিদাবাদে পড়ে থাকা, শহরের মানে কলকাতায় মানে বাংলার আরেকটা ব্যাপার হচ্ছে কলকাতায় কোনো কিছু মানে বাংলায় কিছু করতে হলেই কলকাতাতে আসার একটা প্রবণতা থাকে, এইগুলো টানে না? আমি ১ম এই বলি স্যার, অবশ্যই এটা একটা জ্বলন্ত একটা প্রশ্ন বা সমস্যা। তো আবারও বলছি যে এটা শুধু সমালোচনা নয়, হয়তো একটা বাস্তবিক একটা বিষয় আমাদের চোখের সামনে, এটা একটা বড় প্রশ্ন যে এই শিক্ষক যে আমরা সবসময় আদর্শ ছাত্র জীবনের কথা বলি, তাহলে আমাদের আদর্শ শিক্ষক হতে হবে। আদর্শ শিক্ষকের সংজ্ঞাটা নিশ্চয়ই নতুন করে বলার কোনো মানে অবকাশ নাই বা বলার কোনো প্রয়োজন পড়ে না। তো আমাদের একটা কথা বলব যে প্রফেশন দিয়ে কোনো কিছু হয় না, বিশেষ করে শিক্ষক। তো আমি যখন সেই পেশায় যখন অন্তর্ভুক্ত করছি নিজেকে, জানতে হবে যে এটা কিন্তু প্যাশন, ভালোবাসা, লাভ, পেশেন্স, প্যাশন। তো আমাদের পেশেন্স মানে প্যাশনটাকে ফলো করতে হবে ভালোবাসা এবং পেশেন্সের মাধ্যমে। এটাই সবথেকে বড় কথা। আর ডিসিপ্লিন। আদর্শ শিক্ষক হতে হবে। এইটুকুই বলব। এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে অনেক কিছু করা সম্ভব। এবার হচ্ছে যে আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি যখন অনেক দেশ-বিদেশ থেকে স্বীকৃতি পেয়েছি, বহু দেশে যাওয়ার সুযোগ হয়েছে এবং আমার দেশে, বিদেশে ছোটবেলা থেকেই অনেক জায়গাতে অনেক সুযোগ সুবিধা আমাকে দেওয়ার জন্য অফার করা হয়েছে। মানে এটা আমি আমার নিজের প্রশংসা নিজে করছি না। আমি কিন্তু সেটা খুব সম্মানের সঙ্গেই তাদের আমি সেটাকে কি বলবো যে বলেছি যে, "না, এটা আমার এখন নেওয়াটা সম্ভব হচ্ছে না।" কারণ আজকে এই প্রতিষ্ঠান আনন্দ শিক্ষা নিকেতনের জন্য যেমন মানে বাবুর আলীও আনন্দ শিক্ষা নিকেতন, একটা পরিপূরক একে অপরের। এখান থেকে গেলে ছাত্রছাত্রীদের কথাই কে ভাববে, প্রতিষ্ঠানটাও হয়তো মানে নষ্ট হয়ে যেতে পারে। তো আমার সেই জিনিসটা বা আমি এক কথায় বলব সেই লোভটা আমি সংবরণ করার চেষ্টা করেছি এবং এখনো পর্যন্ত আমি সেটা পেরেছি। এবং আগামী দিনে আমার যেটা পরিকল্পনা আছে যে প্রত্যেকের জন্য শিক্ষা এবং সমানাধিকার এবং যে শিক্ষা যেটা স্বামী বিবেকানন্দের কথাতে আমি ছোটবেলা থেকে যার দ্বারা অনুপ্রাণিত হয়েছি। ডেভেলপমেন্ট উইদিন 3 H, ডেভেলপমেন্ট অফ হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। এইটাকে নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি সেটাই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। কিন্তু ফিজিক্সওয়ালা কিংবা খান স্যার হওয়ার ইচ্ছা করে না? দেখুন এখন তো মানে বহু মানুষজন আসছেন। আমি কারো সম্পর্কে কিছু বলতে চাই না। প্রত্যেকে নিজের ক্ষেত্রে বিখ্যাত বা খুব মহান মানুষ। এই নিয়ে আমার কিছু বলার নাই। আমি বলেছি আমার একটা বাবর আলী, আমার একটা সত্তা রয়েছে, আমার একটা বিবেক রয়েছে। আমি ছোটবেলা থেকে তো
ওই ভালোবাসা, ওই ডেডিকেশন, ওই প্যাশনের টানেই তো আপনার যে প্রশ্ন, ওই জায়গাটাতে আমি কিন্তু পড়ে রয়েছি। এবং আমি সবসময় তো এই কথাটাই বলার চেষ্টা করছি, আমি কোনো বিভেদের কথা বলছি না, আমি ইকুয়ালিটির কথা বলছি। যে প্রত্যেককে কিন্তু শুধু শিক্ষা দিলেই হবে না, সমানাধিকার। যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথাটা আমি আমি বলার চেষ্টা করছি। এবং প্রাইমারি এডুকেশন যেটা আমাদের ফাউন্ডেশন। একটা মেধাবী ছাত্র সে যখন তাকে যখন একটা ভালো, ভালো প্রতিষ্ঠানে যখন চলে যাচ্ছে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে, তাদের কৃতিত্ব কতটা তার চাইতে বেশি ওই মেধাবী ছাত্রটার কৃতিত্ব সে যখন ভালো ফলাফল করছে। whereas আমাদের স্টুডেন্টদের আমরা দেখছি একটা ছাত্র যে পড়াশোনার সুযোগ পাচ্ছে না, ড্রপ আউট বা হয়তো 0 পাবে বা 1 পাবে, তাকে যখন 2 বা 3 এ যখন আমি উন্নীত করতে পারছি, তখন মনে হচ্ছে না এটা আমার সাফল্য। শুধু নম্বরের ভিত্তিতে উন্নীত করা নয়, যখন তার ওভারঅল ডেভেলপমেন্টের দিকে আমরা যখন এগিয়ে নিয়ে যেতে পারছি। তো সেইটাই কিন্তু আমি ব্যক্তিগত বাবর আলী একজন শিক্ষকই বলুন বা কি বলবো যে আমার যে কর্মকাণ্ড শুরু থেকে আমি আমার সত্তা আদর্শ নিয়ে এখনো পর্যন্ত চলার চেষ্টা করছি। এটা আমার নিতান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যদি এটা দ্বারা ইন্সপায়ার হন তিনি হবেন। আর বাকিদের বিষয় তাদের নিজস্ব ব্যাপার। তবে আমি মনে করি আমাদের জীবনে শুধুমাত্র নিজের কথা নয় এবং সকলের কথা আর বিশেষ করে ফাউন্ডেশন যেটা প্রাইমারি এডুকেশন, ফাউন্ডেশনটাকে শক্তিশালী করাটাই হচ্ছে সবথেকে বড় কথা। এটা আমি মনে করি। তো তোমাদের সরকারি অনুদান নেই না? মানে মিড ডে মিল দেওয়া হয়? হ্যাঁ, দেওয়া হতো। ওয়ান্স আপন এ টাইম দেওয়া হতো। এটা নিয়ে বললে অনেক গল্প বলা হবে। মানে এখন কেন দেওয়া হয় না সেটা আমি জানি না। তা নিয়ে আমার কোনো অভিযোগও নয়। কারণ আমি একটু মনে করি নিজেকে মানে সেই অর্থে শক্তিশালী না। আমি একটু মানসিক দিক থেকে একটু শক্তিশালী। আমি সেজন্য কোনো আক্ষেপ করি না। কারণ আমি এখানে দুর্বলতা প্রকাশও করতে চাই না। কিন্তু দেখুন হয়তো বাস্তব বা অনেকে ঈশ্বর বিশ্বাস করেন বা করেন না সেটা তাদের ব্যক্তিগত মনে। তা আমি মনে করি ভালো কাজে যেমন অনেক মানুষের অপোজিশন থেকে অনেক ভালো, ভালো মানুষ আছেন। কেউ দিচ্ছে না। হয়তো সেই খাবারই কিন্তু চলে আসছে অন্য রাজ্য থেকে চলে আসছে প্রতি মাসে। কর্ণাটক থেকেই আপনার ছাত্রদের যে ব্রেকফাস্ট, অন্নপূর্ণা ব্রেকফাস্ট যোজনা বলে নাম। ওটা কর্ণাটক থেকেই আপনার পাঠায় ড্রাই ফুড। মানে বিভিন্ন লজিস্টিকের মাধ্যমে ওরা পাঠিয়ে দেয় প্রতি মাসে, মাসে। তো আনন্দ শিক্ষা নিকেতনকে আপনাদের মতো শুভান্যুধ্যায়ীরা কেউ অপরিপূর্ণ রাখেনি কেউ। ঈশ্বর বিভিন্নভাবে এবং আপনাদের সহযোগিতাতে ভরিয়ে দিয়েছেন। কিন্তু সরকারের কাছ থেকে আমরা শুধু অ্যাফিলিয়েশনটাই নিয়েছি শুধুমাত্র। মানে বিন্দুমাত্র কোনো সহযোগিতা পাইও না এবং তা নিয়ে আমার কোনো অভিযোগও নাই। প্রসঙ্গে তো বলে রাখি, কর্ণাটকের কথাটা বারবার করে উঠছে। কর্ণাটকের সরকারি পাঠ্যক্রমেও বাবরকে নিয়ে একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, তো এটা কিসের মধ্যে শেখানো হয়? ইংরেজি ল্যাঙ্গুয়েজের মধ্যে? হ্যাঁ, কর্ণাটকে আপনারা নিশ্চয়ই যাবেন প্রি ইউনিভার্সিটি মানে আমরা যেটা হায়ার সেকেন্ডারি হ্যাঁ, 11-12 বলি। তো ওরা ওদের প্রি ইউনিভার্সিটির যে ইংরেজি পাঠ্যপুস্তক প্রি ইউনিভার্সিটিতে পড়ানো হয় এবং ২০১৩ সাল থেকে। সিলেবাস ২০১৩ সাল থেকে এবং ওখানে ভালো নম্বরের প্রশ্ন এবং চ্যাপ্টারটাও ১০-১২ পাতার আপনার এবং সবথেকে বড় কথা হচ্ছে শুধু কর্ণাটক বলে নয়, বিভিন্ন বিদেশের বিভিন্ন জায়গাতে আমেরিকা, কানাডা, আমি যতগুলো জানি ইউকে, লুক্সেমবার্গ কারণ ওদের অনেক টিচাররা এসেছেন, যোগাযোগ করেছেন। মরক্কো, টার্কি, আর্জেন্টিনা এরকম বহু দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন এবং বিভিন্ন বড়, বড় ইন্টারন্যাশনাল স্কুলে তো আবার নিজস্ব সিলেবাস থাকে তারা। সিবিএসই ক্লাস 10 এর যে মেইন কোর্স বুক রয়েছে। আবার আইসিএসসিতে ওটাও একটা পাবলিশিং থেকে বের করেছে। মানে এগুলো তো জানা আবার অজানাও অনেক আছে। তো পড়ানো কিন্তু কর্ণাটক আমার কাছে অনেকটা ইউনিক এই কারণেই যে ফিল করা দেখুন, শুধু গল্পটা পড়লেই তো হবে না। এটা দিয়ে দিয়ে যদি মানে আমরা যদি আরো অনেক সমমনস্ক ইয়ঙ্গার জেনারেশনকে নিয়ে আসতে পারি, এটাই তো বড় কথা। যখন বিভিন্ন প্রতিষ্ঠান আমন্ত্রণ জানায়, আমিও যখন আমার নিজের গল্পটা শেয়ার করার সুযোগ পাই তখন সেটা কিন্তু আমার নেম ফেমটা বড় কথা না এই ক্ষেত্রে। কাজটাও যেমন বড় কথা তার পাশাপাশি আমার ট্রাভেল করার একটা উদ্দেশ্য হচ্ছে আমি যদি এই সংগ্রামে যদি আরো অন্যদেরকে যাতে উজ্জীবিত করতে পারি, তারাও যদি
স্ব ক্ষেত্রে যদি কিছু সামাজিক মানে কিছু উদ্যোগ গ্রহণ করতে পারি, এটাই কিন্তু আমার মানে ইচ্ছা। এবং কর্ণাটকের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। হয়তো তারা অনেক কিছু পূরণ করেছে, অনেক ভালোবাসা, অনেক সম্মান এবং অনেক সহযোগিতা মানে অনেকেই করেছেন। তারা হয়তো অনেক একটু হয়তো বেশি করেছেন। আমি সবসময় সেটাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। কিন্তু এই বাংলায় থেকে কর্ণাটকের সাথে যোগটা হলো কিভাবে? এই গল্পটা একটু জানতে হ্যাঁ, চাই। এই গল্পটা আমারও জানা নাই। এগুলো হয়ে যায় সমস্ত কিছু। এগুলো ধরে নেন সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যম বলে। একমাত্র এক হচ্ছে সংবাদ মাধ্যম। তারপরে কে এই এই বিষয়টাকে ট্রিট করছে কিভাবে? আপনার যেমন ভালো লেগেছে, আপনার মনে হয়েছে যে না বাবর আলীর একটা ইন্টারভিউ নেওয়া প্রয়োজন এবং শুরুতে যেটা বলেছেন যে এটা কিছু মানুষকে আমার জানানো প্রয়োজন রয়েছে। এটা হচ্ছে আমি মনে করি যেমন ম্যান টু ম্যান ভ্যারি করে, তেমনি এটা সম্পূর্ণ মানসিকতা, শুধু মানসিকতা কার কি মানসিকতা সেটা বড় কথা না। এটা আমি মনে করি যে তাদের ইচ্ছা এবং চিন্তা শক্তির উপরে কিন্তু অনেকটা মানে কি বলবো অনেকাংশ নির্ভর করে এটাই আমি মনে করি। তো যখন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস কিংবা কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস যখন চ্যাপ্টারগুলো করলো, বিদেশি পাঠ্যক্রমে বলছি, তো সেইখান থেকে লোক এসে বিশদে জেনে তারপরেই তো করলো। তো হ্যাঁ, সেই জায়গাটাতে এসে তারা ঘাবড়ে যায়নি যে এইটুকু একটা বাচ্চা ছেলে, কারণ এ তো আরো অনেক আগে, এখনই 31, তার মানে এটা 20-র শুরুর দিকে হবে। তো তখন তা ওই যেমন জেলা শাসক ঘাবড়ে গেছিলেন, যে এরা ঘাবড়ে যায়নি? এটা নিজের প্রশংসা নিজের করার বিষয় সেটা ঠিক নয়। করে কিন্তু ফেলো, আচ্ছা। তবুও বলি যে অবশ্যই অনেকের কাছে একটা মানে থট প্রভোকিংই বলতে পারেন, ওয়ান্ডারই বলতে পারেন, ভালো লাগাই বলতে পারেন, বিস্ময়ের জিনিস বলতে পারেন অবশ্যই। না হলে এটা নিজের জিনিস বলে না, আমি আমার জীবদ্দশাতে আমি দেখে যেতে পারলাম যে লক্ষ, লক্ষ ছাত্রছাত্রীরা এই গল্পটা পড়ছে, পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখছে। এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। আরও খুশি হয় যখন অনেকে বলে যে, "আমি আপনার মতন হতে চাই, আপনার মতন কাজকর্ম করতে চাই।" এটা আমাকে আরও বেশি উজ্জীবিত করে। আরও মনে হয় যে না, এই গল্পটা টেক্সট বুকে আসাটা সার্থক হয়েছে। আমরা কি হয় বইয়ে আমরা মহান ব্যক্তিদের কথা আমরা পড়েছি। হয়তো তারা এই জগতে নাই বা অনেক সিনিয়র বা খুব বেশি হলে অনেক সিনিয়র বা তার চাইতে হচ্ছে কি বিশেষ করে তারা এই জগতেই হয়তো নাই। সেক্ষেত্রে আমার মনে হয়েছে তখন ইন্ট্রোডিউস হয়েছে আমি যখন কলেজের ছাত্র বা স্কুলে তখন থেকেই পড়ানো হচ্ছে। ছাত্ররা পড়ছে, পরীক্ষায় উত্তর লিখছে। অনেকে এবং পজিটিভ রেসপন্স পাচ্ছে। নিয়মিত তারা যোগাযোগে রাখছে টিচার ছাত্ররা। এটা আমাকে খুব ইন্সপায়ার করে। আর আমার মনে হয় যে এই ছাত্ররা যদি সত্যিই এগিয়ে আসে, হয়তো লক্ষ, লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে যদি কয়েকশও যদি এগিয়ে আসে, সেটাই কিন্তু সার্থক হবে। কুমার বিশ্বাস বলে একজন ভদ্রলোকের কবি আছেন, তিনি একটা স্কুল তৈরি করার প্রচেষ্টা, জানি না হয়ে গেছে কিনা, তার একটা ইন্টারভিউ শুনছিলাম। একটা খুব ইন্টারেস্টিং জিনিস শুনলাম। উনি প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে দিয়ে একটা গাছ পোতান এবং তার একটা সাবজেক্ট থাকে যে ওই গাছটা কত ভালোভাবে গড়ে উঠছে, সেই তার উপরে নম্বর পায়। কেন? না, বলছে যে যে এই গাছ পুঁতে যে গাছকে পরিচর্যা করে স্কুল থেকে বেরোবে, সে কোনোদিন আহ, মানে সড়ক বানানোর জন্য কিংবা কারখানা বানানোর জন্য জঙ্গল কাটবে না, সে গাছকে ভালোবাসতে শিখবে। তো যেটা শুনে সাধুবাদ দিতেই ভাল লাগলো, কিন্তু আবার তার জন্য তো ওই গাছের জন্য তো আবার বিরাট জমির দরকার পড়ে। সেটা আবার আমার যে ক্রিটিক, যে মাথা থেকে, তার মাথা দিয়ে ওইটা প্রশ্নটা জাগলো। কিন্তু সেইটার কথা আমি বলছি না, যেটা বলছি যে আমরা পড়াশোনা নিয়ে কথা বললাম, কিন্তু খেলাধুলো, স্কিল বিল্ডিং, এইগুলোর সুযোগ কতখানি আনন্দ শিক্ষা খুব ভালো প্রশ্ন। আমাকে স্কিল বেসড লার্নিং এর কথাতে আসি। প্রথমেই বলেছি ডেভেলপমেন্ট উইদিন 3H, ডেভেলপমেন্ট অফ হেড, হার্ট হ্যাঁ। অ্যান্ড হ্যান্ড। তাহলে হ্যান্ডের কথা আসলে স্কিল বেসড লার্নিং এর কথা আসছে। কারণ আমাদের তো জীবন ধারণের জন্য একটা লাইভলিহুডের জন্য অর্থেরও প্রয়োজন রয়েছে। আর কোনো সরকারই সবাইকে চাকরি দিতে পারবে না। সেই শিক্ষা মানে কি বলবো সবাইকে চাকরি, তাহলে আমাদেরকে নিজেদেরকে স্বাবলম্বী হতে হবে।
তো স্কিল বেসড লার্নিংয়ের ক্ষেত্রে আমরা ইনিশিয়েটিভ গ্রহণ করেছি। গতকালও এখানে কেন্দ্রীয় সরকারের একটা অফিস রয়েছে নিউ টাউনে, এই সেক্টর 5 আমি গিয়েছি। অন্যান্য সিএসআর এর সঙ্গে কথাবার্তা বলেছি। আমরা আমরা ইনিশিয়াল একটা উদ্যোগ নিয়েছি, কিন্তু এটা একটা বড় আকারে এই বছরই একটা বড় কিছু একটা ইনস্টিটিউট মতনই করব। যাতে আপনি জানেন আমাদের জেলা তো অনেকটা পিছিয়ে পড়া শুধু নয়, সবথেকে বেশি মাইগ্রেন্ট লেবারের পাবেন অন্যান্য রাজ্যে বা বিদেশেও যায়। তো যারা শিক্ষিত হচ্ছে এমপ্লয়াবিলিটির যে বিষয়টা, যে সুযোগগুলো রয়েছে, সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় এবং ইনক্লুসিভনেস প্রত্যেক এর মধ্যে নিয়ে এসে নারী, পুরুষ, বিভিন্ন মানে ধর্ম, মানে বিভিন্ন লিঙ্গ সমস্ত সবাইকে যাতে এক জায়গাতে আমরা নিয়ে আসতে পারি। তো ইনক্লুসিভনেস এর কথাটাও কালকে বলা হয়েছে। একটা ইউনিক আইডিয়া কনসেপ্ট নিয়ে স্কিল বেসড লার্নিং সেন্টার আমরা করতে চলেছি। অলরেডি শুরু হয়েছে। কিন্তু এটা আমি হয়তো এখন বলতে পারব না যে বিশাল কিছু সাফল্য অর্জন করেছি, শুরু করেছি। কিন্তু এই বছরই অনেক বড় আকারে ওটা হবে। এটা হচ্ছে আমাদের খুব বড় একটা প্ল্যান, এই বাহ! বছরের পরিকল্পনা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে পড়াশোনা শুধুমাত্র বইকেন্দ্রিক বা তথ্য সমৃদ্ধ নয়। একটা কথা আপনি জানেন যে দর্শনের কথা দিয়ে শুরু করেছিলাম, বিদ্যাদান শ্রেষ্ঠদান। তেমনি একটা কথা বলেছিল যে, হয়তো আমি সঠিকভাবে বলতে পারছি কিনা জানি না, তবে যতটুকু মনে আছে যে পুঁথিগত বিদ্যার পরহস্তগত ধন, কার্যকালে নহে লভ্য সেও তো অকারণ। তো পুঁথিগত বিদ্যা দিয়ে সবকিছু হয় না, যেটা আমরা বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের কবিতাতেও আমরা পড়েছি। ১৬ আনায় কি? হ্যাঁ, তো কথা হচ্ছে যে তার জন্য কি বলা হয়েছে? তা আমাদের হিউম্যান এক্সিলেন্স এর কথা, ভ্যালু বেসড এডুকেশন এর কথা। আমি বারবার এই কথাটা বলছি যে সত্যিকারের মানুষ হয়ে ওঠা। তো আমরা একটা হিউম্যান এক্সিলেন্স সেন্টার হয়তো রামকৃষ্ণ মিশনের সহযোগিতাতে, এবং আমরা সবসময়তে যে বিশিষ্ট মানুষজন যারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের কথা তুলে ধরা, ইন্টারেস্ট জাগানো যে না, আমাদেরও কিছু করতে হবে জিনিসটা। এইগুলো সম্মিলিত আর হচ্ছে এক্সট্রা মানে কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো বলছেন, স্পোর্টস, মিউজিক, এবং হচ্ছে কি যে প্র্যাকটিক্যাল নলেজ। গ্রাম শহরের স্কুলগুলোতে এখন সব বিভিন্ন গ্রামে গ্রামে নিয়ে গিয়ে কিভাবে কাল্টিভেশন হচ্ছে, কিভাবে উন্নত পদ্ধতিতে হচ্ছে, এগুলো সব শেখাচ্ছে। তেমনি আমাদের এখানেও আমরা চেষ্টা করছি, মানে করেওছি, যে কিভাবে আমরা ওই যে প্র্যাকটিক্যাল নলেজগুলো এই ছাত্রদের মধ্যে যাতে আমরা তুলে দিতে পারি। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে কম্পিউটার লিটারেসি, যেটা ডিজিটাল লিটারেসি, এবং হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি। এটা অলরেডি ইন্ট্রোডিউসড। শুরুতেই বলেছি আমাদের কম্পিউটার লার্নিং সেন্টার করেছি। বিভিন্ন জ্ঞানের সমাহার সবকিছু নিয়ে ধীরে ধীরে আনন্দ শিক্ষা নিকেতন এগিয়ে গিয়েছে, এবং এই পুরোটাই কিন্তু পরিকল্পনার মধ্যে রয়েছে। এবং ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন হোয়াট ইজ নেক্সট, এগুলো ছাড়াও অবশ্যই আমি বলবো, এখন চেষ্টা করছি যারা যারা এই গল্পের দ্বারা অনুপ্রাণিত হয়েছে বা সমমনস্ক বা মানে চিন্তক যে মানুষজন, তাদেরকে একই জায়গায় তাদেরকে চেষ্টা করছি বিভিন্ন জায়গাতে আনন্দ শিক্ষার নিকেতনের এই বার্তা পৌঁছে যাওয়া। আরও ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাক, প্রকৃত শিক্ষা, কোয়ালিটি এডুকেশন, আর এবং এই যে কথাগুলো আমরা সব বললাম, হিউম্যান এক্সিলেন্স, স্কিল বেসড লার্নিং সেন্টার, এগুলো নিয়ে কিন্তু আমি দেশের বিভিন্ন প্রান্তে কাজ করার চেষ্টা করছি। তো এই যে ছড়ানোর চেষ্টা করছো, তার মানে কি আনন্দ শিক্ষা নিকেতন ধরো ফ্র্যাঞ্চাইজি মডেলে যদি স্কুল খোলে, সেই সেই জিনিসটার জন্য এখন তৈরি আছো? মানে মানসিকভাবে যদি কেউ খুলে বলে যে আপনি আমাকে এই স্কুলটা চালানো, তার হয়তো পুঁজি আছে কিন্তু স্কুল চালানোর অভিজ্ঞতা নেই। হুম। অবশ্যই আমি রেডি। আমি এই রেডি, এবং হয়তো মানে এই আপনার ইন্টারভিউয়ের মধ্যে কতটা সুযোগ হবে জানি না। ইতিমধ্যে এটা নিয়ে আমার দীর্ঘ কয়েক বছরের পরিকল্পনা। হঠাৎ করে এই ১ম এ আবার বলি যে বারবার হয়তো ঈশ্বর বিশ্বাসের কথা এগিয়ে আসছে। অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না, সেটা আলাদা কথা। হঠাৎ এই চিন্তা আমার মাথাতে ঘুরপাক, আমি কিভাবে করব, কিভাবে করব? সবাই তো বলছে পাশে থাকবো, কিন্তু আমি তো সঠিক লোক পাচ্ছি না। অনেক কিছু এর মধ্যে সাপোর্টেরও প্রয়োজন রয়েছে। হঠাৎ করে একজন প্রবাসী ভারতীয়, উনি আমার দীর্ঘদিনের পরিচয়, কিন্তু উনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন আমেরিকাতে। তো উনাকে কিন্তু আমি বলিনি আমার এই পুরো উনি জানেন আমি স্কুল করি, আমাকে হেল্প করেন, ঠিকই আছে। আমার এই উনি বলছেন যে আমার কাছে আছে, আপনাকে দেখাবো। যে আমি তোমার জন্য একটা স্বপ্ন দেখেছি, তোমার প্রতি একটা বার্তা দেওয়ার রয়েছে। দেখুন, এটা
কে গ্রহণ করলো সেটা পরের কথা। আমি এই স্বপ্ন তোমার জন্য দেখেছি। এবং আমার স্বপ্নের চিন্তা পরিকল্পনার সঙ্গে উনার স্বপ্ন মিলে যাচ্ছে। বলছে, তোমাকে আমি সমস্তভাবে সহযোগী" এবং ইতিমধ্যে উনি অনেক সহযোগিতা করেছেন। তো সেগুলা নিয়ে এগিয়ে যাচ্ছে, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করেছি। হয়তো মানে এবং আমি এটা নিয়ে কাজ করতে অবশ্যই আমি আগ্রহী। তো ভালো লাগলো, কিন্তু একটা ৩১ বছরের ছেলের সাথে শুধু এই কাজ নিয়ে আর এই শিক্ষা দূরদর্শিতা এই বড় বড় গুরু শব্দ ব্যবহার করলে না কিরকম লাগে, কারণ আমার একটু তো রসিকতা করারও প্রবণতা আছে। তো সেইখানে তোমার পার্সোনাল লাইফে এবার আসি। এই যে তোমার জার্নি, এর মাঝে কোনো কাউকে পাওনি যে তোমার সাথে জীবনটা আধা আধি ভাগ করে নেবে? মানে বাংলা কথায় প্রেম করো? না, একদমই না। সেই সুযোগও হয়নি। আর সেই ইচ্ছাও মনের মধ্যে জাগেনি। মনে হয়েছে যেন এই কাজটাই আমার কাছে ভালোবাসার বিষয় বা এটাই আরে আমার কাছে কাজ তো জাগতিক। থাকবেই, হ্যাঁ, ওই একটা জিনিস হেড মিস্ট্রেস লাগবে না? ওইটাই মনে হয়েছে আমার কাছে জাগতিক বিষয়। মানে এটা হচ্ছে সত্যিকারের বলতে গেলে এ ধরনের মানে মনের মধ্যে অনেকে যারা আপনাদের মতন যারা আমাকে ভালোবাসেন বা আমার সিনিয়র মানুষজন সবাই এটা নিয়ে মানে ইদানিং তো এটা জিজ্ঞাসাবাদের পরিমাণটা তো অনেকটা বেড়েছে। তো আমার কাছে এর কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো উত্তর নাই। এইটুকুই বলব, যদি এই ভালোবাসার কথা বলুন বা এই প্রেমের কথা বলুন, সবই কিন্তু আমার এই কর্মকাণ্ড কেন্দ্রিক কিন্তু। একই ভিশনে, যেমন নারায়ণ মূর্তি সুধা মূর্তি একই সাথে গড়ে তুলেছে, তেমনই একজনকে খুঁজে বের করো, হ্যাঁ, নাহলে বাবা আমার মাকে কাছে বলো খুঁজে দিতে। হ্যাঁ, আমার কাছে এই মুহূর্তে কোনো সুনির্দিষ্ট উত্তর নাই এক্ষেত্রে। বাহ, হবে, এই আশাতে দেখা রাখি। যাক। হ্যাঁ। আর শেষ প্রশ্ন, হুম, যে এই কর্মকাণ্ড যখন বাড়বে, এবার তো আস্তে আস্তে লাগামটা হালকা দিতে হবে, অন্যদের ঘাড়ে দিতে হবে। কারণ তোমাকে তো ছড়িয়ে পড়তে হবে। 24টা ঘন্টাই আছে, যতই চেষ্টা করো দিনে ওর থেকে বেশি সময় পাবে না। তো সেই দিকে কোনো প্ল্যান আছে? কারণ এটা সাধারণত রিটায়ারমেন্টে জিজ্ঞাসা করে, কিন্তু তোমার 31-এই যা কাজ করেছো, ফুল কেরিয়ারে লোকে অত করে না। এর জন্যই এত বাচ্চা একটা ছেলেকে ওই প্রশ্নটা করছি যে এই এই কোনো প্ল্যানিং শুরু করেছো? হ্যাঁ, স্যার, খুব সুন্দর প্রশ্ন এবং বিগত কয়েক বছর ধরে অনেকের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে, আমি দেশের কথাই বলব, বিদেশেও বহুবার যাওয়া হয়েছে। তবে দেশের কথাই বলব, অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে। হয়তো কয়েক লক্ষ মানুষ কথার কথাও আমি হয়তো দেখা করেছি। কিন্তু সবাইকে তো এই কর্মকাণ্ডে আনতে পারব না। যে কয়জন মানুষদের মনে হয়েছে যে এই কর্মকাণ্ডে আনার মতন, তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছি। তারাও সম্মত হয়েছেন, বিভিন্ন বয়সী। তবে মনে করবেন আমার সিনিয়র মানুষজন, তারাই কিন্তু বেশি বন্ধু এই কাজের এবং ইয়ঙ্গার জেনারেশনও রয়েছে। আমার রাজ্য দিয়েই শুরু করেছি। যখন আমার এই পরিকল্পনাটা যখন নিলাম, এডুকেশন ফর অল উইথ ইকুয়াল অপরচুনিটি অ্যান্ড টু এক্সপ্লোর দিস আইডিয়া ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। তো আমার পশ্চিমবঙ্গেও যখন সিদ্ধান্ত নিলাম, আমার সেক্রেটারি ম্যাডাম, তিনি ১ম তার যে মেয়ে, ও এখানে একটা বড় প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাস করেছে এবং খুব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যে করবে, তো বলল যে, "এই তোমাকে দিয়ে আগে শুরু হলো।" আমার ভাইও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, আমাদের স্কুলেই পড়েছে। ওরও তো এদেরকে সব যুক্ত করে আর যারা আছে যে না তোমাকে সহযোগিতা করবে। ১ম মিটিং আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির একাডেমিক স্টাফ কলেজে করেছি ৭ই ফেব্রুয়ারি। কিভাবে আমরা এক্সপ্লোর করতে পারি। তো মানে এগুলার বিকেন্দ্রীকরণ হচ্ছে এবং অবশ্যই যে এটা যে শুধু আমার একার কাজ নয়, আমাদের সম্মিলিত প্রয়াস, সকলে মিলে সব জায়গাতে আনন্দ শিক্ষা নিকেতন এবং তার যে আদর্শ, তার চিন্তাভাবনাকে আমরা যাতে বিকশিত করতে পারি, ছড়িয়ে দিতে পারি এবং সার্থক রূপদান করতে পারি, সেই প্রচেষ্টা চলছে এবং তার জন্য আমরা মানে আমি ব্যক্তিগতভাবে মানে মানে সর্বতোভাবে কিন্তু আমি পরিশ্রম করে যাচ্ছি, এটুকুই বলব আপনাকে। বাহ! এটাও শুনে ভাল লাগলো। মানে আঁকড়ে না থেকে যে নিজেকে প ছড়িয়ে দেওয়ার একটা একদমই। চিন্তাধারা আছে। অবশ্য তোমার এত কিছু করলে তো এটা থাকবে, এটা আমার আশা করাই উচিত ছিল। কিন্তু আ শেষ প্রশ্ন।
এখন যেরকম জায়গায় আনন্দ নিকেতন দাঁড়িয়ে আছে, ওর ক্যাপাসিটি কি বাড়বে নাকি ওইখানেই থাকবে, অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা বেশি? দুটোই হবে স্যার। তার কারণ হচ্ছে এটা ডিপেন্ড করে কোন এলাকায় কাজ হচ্ছে, স্থানীয় মানুষের, স্থানীয় প্রশাসন, তাদের সহযোগিতা কীরকম, মানুষ কিভাবে চাইছে বা যারা আমার সঙ্গে কাজকর্ম করছেন, তাদের চিন্তাভাবনা সমস্ত কিছুর উপরে কিন্তু নির্ভর করে যখন একটা বড় কাজ আপনি করবেন। দেখা যাচ্ছে একটা ভিন রাজ্যে দেখা যাচ্ছে প্রশাসন তারা আমাকে আরো বেশি সহযোগিতা করতে চায়। মানুষজন they are ready to donate you a big land কিন্তু আমার মনে হচ্ছে যে আমার যেখানে উৎপত্তি সেখানে আমি বড় পরিকল্পনা করতে চাইছি কিন্তু পর্যাপ্ত আমার জায়গা নাই, পর্যাপ্ত আমার মানসিক সাপোর্ট নাই। এটা কিন্তু ডিপেন্ড করছে। এখন আমি ভেবেছি যে আনন্দ শিক্ষা নিকেতন এটা তো আমার ড্রিম প্রজেক্ট, ড্রিম চাইল্ড যাই বলুন না কেন। আনন্দ শিক্ষা নিকেতন অবশ্যই বিকশিত হবে। শুধু ওই জায়গাতে নয়, পাশাপাশি আরো কিছু যেটাগুলোতে আমরা পরিকল্পনা বললাম, পরবর্তী ক্ষেত্রে ফাউন্ডেশনটাকে শক্ত করে হায়ার এডুকেশনের দিকেও যাবে। তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে আমরা অনেক সহযোগিতা পাওয়ার আমরা আশা করি, এই নিয়ে আশাবাদী। সেখানেও সাইমেলটেনিয়াসলি সমস্ত কিছু হবে। দুটোই হবে। আনন্দ শিক্ষা নিকেতনও কলেবরে বৃদ্ধি পাবে। পাশাপাশি বিভিন্ন জায়গাতেও এই মিশনের যে ব্যাপ্তি, সে ব্যাপ্তিও ঘটবে। দুটোকে নিয়েই মানে এখন এগিয়ে যাচ্ছি। একটা জিনিস যেটা বলেছিলাম যে গেও যোগী ভিক পায় না, তো সেটা যেমন সত্য তেমনই অস্বীকার করি না যে আমাদের মধ্যে যারা বেড়ে উঠছে তাদের কাছে বাংলার উদাহরণের থেকে অ্যাকসেপ্টেবিলিটি বাইরে কতখানি হয়েছে তার গুরুত্ব হয়তো বেশি। তো সেই গড়ে ওঠা বাচ্চাদেরকেই বলি যে কর্ণাটকার কারিকুলাম অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রির কারিকুলামে আছে, ইউএসএতে আছে বাবর আলীর কথা। তো এইগুলো হয়তো তোমাদের উদ্বুদ্ধ করবে বাবর আলী সম্বন্ধে জানার ইচ্ছা। বাংলার কারিকুলামে থাকলে হয়তো অতখানি গুরুত্ব দিতে না। তো এইগুলো যখন আছে তাহলে একটু ওনাকে নিয়ে পড়াশোনা করো, ওনার সম্বন্ধে জানো, এবং উনি যেটা বললেন ওনার আদর্শে যদি একটু কিছু কন্ট্রিবিউট করতে পারো, পয়সা নয়, আদর্শগতভাবে, পয়সা করলেও ভালো, তাহলে সেটা করার চেষ্টা করো। বাবর, খুব ভাল লাগলো কথা বলে, পরিচয় হয়ে খুব ভাল লাগলো। যদি কোনোভাবে মনে হয় যে আমরা সাহায্য করতে পারি তাহলে অবশ্যই ফোন নাম্বার আছে, যোগাযোগ করতে একদম কোনো কুণ্ঠাবোধ করো না। আপনাকেও ধন্যবাদ এবং আপনার পুরো টিমকে আমার ধন্যবাদ আন্তরিকভাবে যে এই বার্তাটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এবং অবশ্যই শুরু থেকেই বলে আসছি আপনাদের মতন মানুষজনের শুভেচ্ছা এবং সহযোগিতায় আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠান বড় হয়ে উঠেছে। এটা ধারাবাহিকতা আপনারা বজায় রাখবেন এই প্রার্থনা এবং আপনারা সবাই ভালো থাকুন। সকলকেই ধন্যবাদ এবং নমস্কার।